শিল্পীর মনে কোনো সন্তুষ্টি নাই। শিল্প নিয়ে কথা। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আপনাদের সাথে কিছু শৈল্পিক কথার জন্য বসলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শিল্পীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো যারা ছোট শিল্পী শুরু করেছেন এ বিষয়টা তারা অনুধাবন এখনো করতে পারেন নাই। আস্তে আস্তে বড় হবেন, অনুধাবন হবে। যখন আপনি বিমূর্ত চিত্রকলা শুরু করবেন তখন এই বিষয়টা বেশি অনুধাবন হয়। তবে তারপরেও আমি কিছু কথা আপনাদের জন্য বলে রাখি, এগুলো শুনলে একটু আগেই বুঝে যাবেন। তো শিল্পীরা ছবি আঁকে বা চারুকলার অন্যান্য বিষয়ে যারা চর্চা করে তারা তো অনেকে আসে যে সারা জীবনই চর্চা করে। কেউ কেউ মধ্যপথে ছেড়ে যায়, ছেড়ে গেলেও তার ভিতরে একটা তাগিদ কাজ করে যে আবার আমি কাজ শুরু করি, আবার করি। দেখা গেল অন্য কোনো পেশায় চলে গেল বা পেটের তাগিদে অন্য পেশা হইতে পারে, বিভিন্ন রকম পেশাতে জড়িত হয়ে যায় শিল্পীরা। শিল্পীদের কিন্তু অনেক পেশা আছে, বুঝছেন না, অনেক পেশা। তো এমনিতে বোঝা যায় না। তো কেউ কেউ মন্তব্য করে যে শিল্পীরা শুধু ছবি আঁকে, আইকা চটি পিন্দা খালি হাঁটে ঝোলা নিয়া। এটা কিন্তু অনেক আগের থিম। তো আগের থিম, আমি একবার একটা গল্প শুনলাম, কতটুকু সত্য জানি না। আমাদের আবিদিন স্যার, জয়নুল আবিদিন স্যার যখন ঢাকায় আসে তখন তার প্রথম কমার্শিয়াল কাজ ছিল বাংলাদেশ রেডিওতে। এখানে যে কর্মকর্তারা বসে তাদের নেম প্লেটগুলা লেখা দেওয়া, ওই যে দরজার উপরে নেম প্লেট লাগাবে না, সেটা লিখে দেওয়া, সেটা ছিল প্রথম কাজ। তো এই যে ধরেন এই প্রথম কাজ আর এখন নাই। এখন শিল্পীদের ব্যাপকতা অনেক। এই ব্যাপকতা নিয়ে শিল্পীরা এখন সবাই কাজ করে বেড়ায়, কেউ বেকার নাই, বসে নাই। সেই ঝোলা চটি পরা শিল্পী আর এখন নাই। এখন দেখবেন শিল্পীরা সবচেয়ে উন্নত কাপড় পরে, বুঝছেন না, বাজার থেকে উন্নত কাপড়গুলো কিনে নিয়ে আসে এবং সেগুলো পরে। তো একটু খেয়াল করবেন, একটু দৃষ্টি দিবেন, দৃষ্টি দিলেই দেখতে পারবেন। তো এখন এই যে ধরেন কাজ করে বেড়ায়, এই কাজের বর্ণনা দিলে আমরা একদিন দিতে হবে যে কি কাজ করে বেড়ায় শিল্পীরা, তাদের কাজগুলা কি। তো যে যা এই কাজই করুক, শৈল্পিক কাজ, শিল্পের সাথে মিল থাকে কাজগুলা। ধরেন ইলাস্ট্রেশন করে দিল, বুক কভার করে দিল, শিল্পীদের কাজই। কমার্শিয়াল কাজ হিসাবে ধরেন গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ। একটা দোকানে দাঁড়াবেন, দেখবেন কত রকমের মোড়ক, এই সমস্ত মোড়ক শিল্পীদের করা। হইতে পারে সে ছোট শিল্পী, কম্পিউটার চালায় এখন গ্রাফিক ডিজাইন শিখলে ওগুলো একটু হয়ে যায়, একটু কি ম্যান টাইপের শিল্পী। ধরেন ওই ম্যান টাইপের শিল্পী, সে হাতে কিছু করতে পারে না, বা ওরকম করতে গেলে হাতটা যদি ড্রয়িং করতে করতে ফ্রি না হয় তাইলে পারে না। ধরেন একটা ড্রয়িং লাগবে একটা জায়গায়, একটা গ্রাফিক ডিজাইন দাঁড় করে দিয়েছে, একটা ড্রয়িং লাগবে, সেই ড্রয়িংটা সে পারে না করতে। সে ওই নানান অনেক শখ আছে, শখে দেওয়া আছে কোনো শিল্পীর করা, সেখান থেকে নামায় নিয়ে একটু এদিক সেদিক করে। তো সেটা হলো ভিন্ন কথা। কিন্তু এই যে কাজগুলা সবই শিল্পীরা করে। তো এই কাজের মধ্যে আপনার যে কাজই করুক, তবে আমি আসলে আজকে শুধু পেন্টিং নিয়ে কথা বলতে গেলে কথা একটু ন্যারো হবে। আগে এগুলো বলে নেই, তারপর ওইগুলোতে যাই। তো এই ধরেন একটা গ্রাফিক ডিজাইন, একটা ডিজাইন করলো, একটা মোড়ক ধরেন একটা বিস্কিটের মোড়ক, যে কোনো একটা কোম্পানির, যে বিস্কিটটা আজকে চলমান বাজারে চলতেছে ব্যাপক, সেখানে একটা বিষয় আছে যে কত রকমের মোড়ক বাজারে আছে বিস্কিটের। এখন তো ফুয়েলে কাজ করে, তো আগে হইতো না। এখন ওই ফুয়েলে যে কাজটা করে, এই কাজটাই ধরেন যে বিস্কিটগুলো চলমান বাজারে, আপনি যে ডিজাইনটা করলেন
সেটা এমন হইতে হবে যে সবগুলি মোড়করে পিছনে ফেলে দিয়া চোখটা ওইখানে যায়, আবার মার্জিত কালার হইতে হবে। মার্জিত কালার হইয়া একেবারে কেটকেটা কমার্শিয়াল না হইয়া একটা সুন্দর কালার হইলো, আবার এটা দৃষ্টি কাড়ল, তাহলে গেইনার। তো এই যে ধরেন গেইনার চলতেছে, এখন যদি এই কোম্পানি নতুন একটা মোড়ক বাজারে আনে তাহলে কি করবে? নতুন আরেকটা মোড়ক আপনাকে বানাই দিতে বলবে যে ভাই শিল্পী ভাই, আরেকটা মোড়ক আমাদের লাগবে, আপনি বানান। তো এখন তো অনেকে কম্পিউটার বসে যায়, আমরা ম্যানুয়ালি হাতে করতে পারি। হাতে এই যে এখন যা যা হয় সবই দিতে পারি, বিঘ্নের আপ অ্যান্ড ডাউন করে, টোন ডাউন করে দিয়া লেখাটা বিভিন্ন স্টাইলে 10-15-20টা স্টাইল লিখে ফেললাম, সেখান থেকে ওটা ঢুকাই দিলাম। তবে হাতে যারা কাজ করে তাদের জন্য গ্রাফিক ডিজাইন আরও সহজ। চট করে হাতে একটা কাগজের মধ্যে করে নিয়ে আপনার স্ক্যানিং করে ঢুকাই দিলেন সেখানে, ছোট বড় করে নিয়ে। তো হাতে যারা কাজ করতে পারে তারাই আসলে প্রকৃত গ্রাফিক ডিজাইনার এবং শিল্পী। আর যারা ম্যান হিসাবে করে এখন ওই কম্পিউটার থেকে শিখা একজনের কাছ থেকে একজনের শিখা নিয়ে, তাদের একটু সমস্যা হয়, অনেক সমস্যা। তো একবার এক শিল্পী একটা উড়ন্ত ঘুড়ির মতো যে বিমানের যে প্রথম দিকের যে বিমানগুলো আবিষ্কার হয়েছিল উড়ে, তো সেখানে একটা ফিগার দিবি যে বসে আছে যাইতেছে উড়ে। দেখলাম যে সে এত কষ্ট করতেছে, ফিগারটা হচ্ছে না। শেষ পর্যন্ত ধরেন আমার হেল্প মিলতে হইল, আমি আইকা দিলাম সেটারে ছোট বড় করে, তারপর ওইখানে পুশ করা হলো। তখন মাত্র আমরা ম্যানুয়ালি কাজ অনেক করতাম, তখন মাত্র আসছে এই ধরেন গ্রাফিক ডিজাইনটা, মাত্র এই কম্পিউটারে আসছে বাংলাদেশে। তো ওই সময়টায় তারপরে আমি করে দিলাম, হয়ে গেল। তো এই যে ধরেন যারা হাতে করতে পারি আমরা, তাদের সাথে কোনো জায়গায় পারে না। আমি নিজে ধরেন পেন্টিংয়ে পড়ছি, পড়াশোনা করছি পেন্টিং ডিপার্টমেন্টে, একবার অস্ট্রেলিয়া একটা শহর, বাংলাদেশে তো পড়ছি। তো এই যে ধরেন আমি যখন গ্রাফিক ডিজাইন করতে গেছি, দেখা গেল যে আমি ভালো করতেছি। তো এরকম আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, যেটা 1900 সেখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যখন শুরু করছে আলাদা আলাদা, ধরেন গ্রাফিক ডিজাইন, সিরামিক্স, তারপর ক্রাফট, এগুলো করার সময় পেন্টিংয়ের টিচাররাই ওইখানে হাল ধরছে। এবং আমি যেটা করে আসলাম, আমি ধরেন এই যে ধরেন কিছু কমার্শিয়াল কাজ শিখছিলাম বইলা, এই গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখছিলাম, যাদের ফার্মগুলোতে আমি পার্ট টাইম করছি। ওইখান থেকে আমি এমন শিখছি যে আমি 14 বছর গ্রাফিক ডিজাইন পড়ে আসলাম নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে। সেখানে কোনো টিচার ছিল না, আমি একাই। আমি পেন্টিংও পড়াইতাম, আবার ওইটাও পড়াতাম। যেহেতু আমি পড়াশোনা আমার পেন্টিংয়ে, আমার জাতীয় ইউনিভার্সিটির নিয়োগ, তারপর এই নিয়োগটা আমার পেন্টিংয়ে, কিন্তু টিচার নাই, যার জন্য আমি গ্রাফিক ডিজাইনটা পুরাটাই দেখছি, একেবারে যত ডিজাইন আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো পরে। তো এই যে ধরেন কাজগুলো এমন, আমি মোড়কের কথা তো বললাম যে একটা নতুন মোড়ক লাগবে, তখন আবার আপনার নতুন করতে হবে। আবার যেইটা চলমান আপনার মোড়ক দিচ্ছেন, আগে করে দিচ্ছেন, ধরেন একটা বিস্কিটের মোড়ক, একটা চকলেটের মোড়ক, সেটাও আবার অনেক সময় কোম্পানি চেঞ্জ করে ফেলে। যদি ওই যে আমি আগে কথাটা বললাম যে কারো মোড়কে যখন চোখ যাচ্ছে বেশি, আমারটা ভালো লাগতেছে না, তখন আবার ওটা চেঞ্জ করতে হয়। তো এই যে চেঞ্জ করতে গেলেই আবার আপনার মেধা খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে, সবার কাজ নিচে ফেলে দিয়ে আপনারটা হাইলাইট হবে, বাজারে একটা দোকানে তাকাইলে আপনারটাই দেখা যাবে। এই যে চিন্তাগুলা যতটা হোক, না পারলাম তাও তো চেষ্টা করলাম, নতুন করলাম। তো এই যে ধরেন এই যে এইটা হলো এইভাবে কমার্শিয়াল প্রসেসে বাদ গেল। একটা কাজ আজকে ভালো লাগতেছে, কালকে লাগতেছে না। তারপর ধরেন একটা শাড়ি, টেক্সটাইল ডিজাইনে চলে গেলাম। একটা শাড়ি আজকে বাজারে চলতেছে ব্যাপক, সবাই পড়তেছে, দেখবেন সব মেয়েরা গ্রামে গেলে অন্তত এক গ্রামে ঘুরলে দেখবেন 10-15-20টা কিনে ফেলছে মানুষজন। ওই যে ভালো লাগলে আবার কিনে, আবার একই কাপড় ও কেনে ওরা দেখবে। তো এরকম অনেক হয়ে গেল, অনেক ব্যাপক বিক্রি হইল। তো বিক্রি হইতে হইতে একটা সময় আটকায় যায়। ধরেন এই বছর বের হইলো, বছর খানেকের মধ্যে গিয়ে আটকায় যাবে। আটকে গেলে আবার আপনার নতুন ডিজাইন করতে হবে। তো এই যে নতুন আনা, সেটা শিল্পীদের কাজ। এবং
একটা সময় দেখবেন যে আপনার কাছে আবার চোখে ওইটা ভালো লাগতেছে না। যে শিল্পী তার নিজের কাছে মনে হচ্ছে এই ডিজাইনটা বাজারে চলতেছে, আরেকটু যদি বেটার করা যায়, আরেকটু ভালো করা যায়, এই যে চেষ্টাটা, এটা শিল্পীর বিশেষ করে মানুষের চাইতে, অডিয়েন্সের চাইতে প্রথম শিল্পীর মাথায় তৈরি হয় যে এই আমার কাজটা তো এখন আর ভালো লাগতেছে না, আরেকটা কাজ করি, আরেকটা ডিজাইন দাঁড় করি। কোম্পানি হয়তো বললো না, বুঝলেন না, তারপর সে দেখা গেল টেবিলে বৈশা আরেকটা শাড়ির ডিজাইন দাঁড় করায় ফেললো, করানোর পরে সেটা আবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে দেখা গেলো আবার ব্যাপক চলতেছে ওইটা। তো এই যে ব্যাপক চলতেছে, চলার পরে একটা সময় গিয়ে আবার ওইটা থেমে যায়, আবার দেখা গেল তাগিদ তৈরি হয় শিল্পীর মনে যে আমি আরেকটা নতুন করি। একেবারে সত্য এটা, একেবারে ধরেন একটা কাজ ভালো হয়েছে, পুরস্কার পাইছে, সবই হয়েছে, সারা ওয়ার্ল্ড চিনে গেছে এক কাজে, এরপরে আবার দেখা গেল শিল্পী আবার তৈরি হয়, ভিতর থেকে একটা যন্ত্রণা তৈরি হয় যে আমরা আবার একটা ভালো করতে হবে। তো এই যে ভালো করা, এই ভালো করাটা হলো শিল্পীর মাথায় তাগিদ হয়, মনে তাগিদ হয় যে আমি ভালো আরেকটু ভালো করব। এবং আসলেই ভালো লাগে না, যেই কাজটা ধরেন হয়ে গেছে 2 দিন 3 দিন ভালো লাগছে, তারপরে ভালো লাগছে 1 মাস 1 বছর ভালো লাগছে, দেখা গেল ভালো লাগতেছে না, আবার সে আরেকটা করে। এবং আমার হয়েছে যে দেখা গেল আজকে করে রাখছি, এই সপ্তাহে যে আমার আমার অস্ট্রেলিয়ার যে পড়াশোনার স্টাইলটা বললাম যে 1 সপ্তাহ পরে স্যাররা এসে দেখতো এবং ডিসপ্লেতে দিতে হতো। তো এই সপ্তাহে ধরেন ডিসপ্লেতে দিছি কাজগুলা, ভালো হয়েছে, স্যাররা প্রশংসা করে গেছে, সবাই সেমিনারের মতো এসে সবাই প্রশংসা করে গেছে, ছোট যারা ছিল বড়রা ছিল সবাই এসে দেখতো, দেখে প্রশংসা করে গেছে। আমার দেখা গেল যে এই এক এক পর এক এক কাজটা করতেছি, ধরেন আমি 1 সপ্তাহে ধরেন 7টা বড় মাপের কাজ, আপনার কি বলে 4 ফিট আর 8 ফিট একটা কাজ হয়তো ডিসপ্লেতে দিছি, এরকম 4টা দিছি বা 7 দিনে 7টাই দিছি। তো দেওয়ার পরে দেখা গেল যে ওই 7টা কাজ আবার যে প্রতিদিন করতেছি, যে একটা কাজ নামানোর পরে আরেকটা কাজ করতেছি, যে দেখা গেল পরের কাজটাই মনে হচ্ছে আবার আমি আরেকটু কিছু করি, এটা আজকে মনে হয় শেষ, এটা আর ভালো লাগতেছে না। এবং শিল্পী সেটা প্রকাশ করে না, শিল্পী অডিয়েন্সকে প্রকাশ করে না যে আমার কাজগুলো এখন আর ভালো লাগতেছে না। কিন্তু শিল্পীর মনে এটাই তৈরি হয় যে কালকে যেটা করে ফেলছি আর এটা আর ভালো লাগে না, আরেকটা নতুন করতে হবে। এই নতুন করার তাগিদ থেকেই শিল্পীরা চলতে থাকে এবং করতে থাকে। তো এটা ওই যে প্রকাশ করে না ওই কারণেই তো একেবারে অডিয়েন্সকে, গণমানুষকে তো বলা যাবে না যে আমার কাছে ভালো লাগতেছে না, তখন অডিয়েন্স মনে করবে যে শিল্পীর কাছে যখন ভালো লাগে না তাহলে কাজটা ভালো হয় না। তো এটা একেবারে সত্য। আপনার ভালো শিল্পী যারা আছে, যাদের ধরেন এই ফিলিংস তৈরি হয় নাই, এই ধরেন বছরে 4টা কাজ দিয়েও দেখছি যে ঢাকায় কেউ মাস্টার্স নেয়, কমার্শিয়াল করে বেড়াইতেছে পুরোটাই। তো আইসা এখানে ক্রিয়েটিভ কাজের এখানে আইসা সে 4টা কাজ হয়তো বললো শাহাবুদ্দিন একটু রং লাগাই দাও, আমিও সাথে রং লাগাই দিতেছি, এরকমও এখন টিচার, বুঝলেন না, একদিনে এসে 4টা কাজ চাপাইয়া একটু রং মং মাইকে মুখে জমা দিচ্ছে, সে এখন টিচার। তো এই যে ধরেন ওইরকম শিল্পী না, ওরা তো আছেই, ওরা ওই জন্যই আসছে, কোন রকমের ফাঁক ফুকরা দিয়া শিল্পী হয়ে যাবে, তারপর সে চলে ফিরে খাবে, তাদের না, তারা চিহ্নিত। আমি যেমন কথাটা বললাম এটা সবাই জানে এবং সবার মাথায় আছে। তো এইগুলি বিষয়ে যারা আমাদের সামনে বড় হয়েছে, তো ওই রকম শিল্পী না, যারা প্রকৃত শিল্পী, প্রতিদিন ছবি আঁকতেছে এবং তার যে প্যাশনটা যে আমার এই বুঝি হইল না, আজকের কাজটা শেষ হয়ে গেছে, এটা আর ভালো লাগে না, ভালো না লাগার কারণেই আবার আঁকে। এটা একদম প্রকৃত শিল্পী যারা মন থেকে, তাদের এটা হবে। যে কাজটা শেষ হলো আজকে, এটা পরের দিন ভালো লাগবে না, ভালো লাগলে সে থাইমা যাবে। যদি মনে করে যে এই যে আজকে একটা ডেটে ধরেন দিলাম যে এই ডেটে আজকে ডিসেম্বর মাসের 30 তারিখে আমার কাজটা খুব ভালো হয়ে গেছে, চূড়ান্ত কাজ, সারা ওয়ার্ল্ডে মাস্টারপিস, আর হয়তো করতে হবে না আমার এই জীবনে কাজ, তাহলে সে শেষ। শেষ মানে ওইখানেই শেষ তার। এখন দেখা গেল সে হয়তো 50 বছর বয়সে ভালো কাজ দাবি করতেছে, আমার অনেক ভালো হয়েছে, চূড়ান্ত ভালো, আর করতে হবে না, একেবারে সব পেয়ে যাবে, ফিল্মে হইলে অস্কার পেয়ে যাবে, এই ফিল্মটা আমার অস্কার পেয়ে যাবে। যে অস্কার পায় তার ভিতরেও প্যাশন তৈরি হয় যে আমি আবার ধরবো, আবার একটা অস্কার ধরবো, আবার ভালো করব। এখন যদি একবার অস্কার পাইয়ে থাইমা যায়, ধরেন একজন ফিল্ম মেকার একটা অস্কার পাইয়ে থাইমা গেল, তো হবে না,
তার আবার করতে হবে, তার ভিতরে আবার যন্ত্রণা তৈরি হয়। এটা শিল্পীদের ভিতরে হয়, ক্রিয়েটিভ যারা, এবং ক্রিয়েটিভ অন্য লাইনে ধরেন বিজ্ঞানের বিষয়গুলো তো আছে ক্রিয়েটিভ। আজকে এই মোবাইলটা ভালো, আরেকটা মোবাইল আনতেছে বাজারে, আবার এই যে ধনী ব্যক্তিরা আরেকটা আনতেছে বাজারে। এই জন্য ওই ক্রিয়েটরদের কাছে যায়, ওই ক্রিয়েটরদের কাজে লাগাই দিচ্ছে, বুঝছেন না, অর্থ ব্যয় করতেছে এবং হয়েও আসতেছে। আমি যখন অস্ট্রেলিয়ায় যাই, একটা ফোন করবো, এরকম একটা ল্যান্ড ফোন এদিকে নাই, এলাকায় নাই। সেই জুট মিলের আপনার ওয়ার্কশপে একটা ফোন ছিল শুধু, এই ড্যাম এলাকায়। তো ওইখানে আমি ফোন করছি অস্ট্রেলিয়া যাওয়ার পরে। তো যাই হোক, সেই গল্প পরে বলবো। তো এই যে ধরেন নতুন কেন আসে, কিভাবে আসে, বিষয়টা আমার মনে হয় এখন আমি যেভাবে বলছি আপনাদের হয়ে গেছে, বুঝে গেছেন। তো এর মধ্যে আরো ব্যাপক কথা আছে, কথা বললে ধরেন কথা শেষ হয় না। আমি তো ধরেন আমার চর্চাটা এখন প্রায় 40 বছরের মতো হয়ে গেছে। কথা বলতে প্রতিদিনেরই অভিজ্ঞতা আছে, প্রতিদিন অভিজ্ঞতা এরকমই। এই আমাকে একজন বলছিল, তুমি 2 বছর অস্ট্রেলিয়া থেকে এসছো, তো তুমি তো 2 বছরই পুরো গল্প হয়ে গেছে, তুমি তো বলতে গেলে 2 বছরই লাগবে। তা আমি পরে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, তো এই যে শিল্প চর্চার ধরেন 40 বছর হয়ে যাচ্ছে একাডেমিক, তো এই একাডেমিক 40 বছর হলে তো আমার এই গল্প বলতে 40 বছর লাগবে। তো এগুলো সংক্ষেপ করে আপনাদের কিছু রাইখে যেতেছি আপনাদের জন্য। তো এখন যারা ভালো শিল্পী একটু চিন্তা করে দেখবেন যে আমার কথার সাথে কথাটা মিল আছে কিনা, যে বললাম না হয়তো নতুন হবে না। যদি তারা তৈরি না হয় এবং শিল্পীর পরের দিন যদি ওই জিনিসটা মনে করে যে আমার চূড়ান্ত হয়ে গেছে, একেবারে অস্কার পেয়ে গেছি, আর এই কাজে আমার একেবারে ধরেন আমাদের এশিয়ান এক্সিবিশনে পুরস্কার পেয়ে গেছি, তো আর আমার এই চূড়ান্ত হয়ে গেছে, এটা দিয়ে আমার চলবে, আর আর দরকার নেই, আরে শেষ। যেদিন আপনি মনে করবেন যে চূড়ান্ত শিল্পী হয়ে গেছেন, অনেক বড় শিল্পী হয়ে গেছেন, এই কাজটাই আমার ভালো হয়ে গেছে, আপনার কাজ পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে, আর কাজ চলবে না, মাথাও চলবে না, কারণ আপনি তো পেয়ে গেছেন, আপনি বিখ্যাত শিল্পী হয়ে গেছেন। কোন টিচার যদি মনে করে যে এই সিজনে পড়াইছি, এই 4 বছর পরে অনার্স দিছি, বা আর 2 বছর সে মাস্টার্সকে 6 বছরে আমার এই ছাত্রটা খুব হয়ে গেছে, এর দিয়া চলবো সারা পৃথিবী, তাহলে ওই টিচারও থাইমা যাবে। টিচারের মনে করতে হবে যে এই লেভেলে আমি বের করছি ছাত্র, আমার আরো চেষ্টা করতে হবে, পরের 6 বছর আরো চেষ্টা করে আরো ভালো ছাত্র বের করতে হবে, আরো ভালো যাতে ছবি আঁকে, আরো ক্রিয়েটর বের করতে হবে। এবং এই শিল্পের সবগুলি শাখা এরকমই। আপনার সেই বেদের মেয়ে জ্যোৎস্না এই দেশে ব্যাপক সাড়া ফেলছিল, তার পরবর্তীতে আইসা এই যে আমি যেটার আর্ট ডিরেক্টর, মনপুরা ছবি ব্যাপক সাড়া ফেলছিল। আমি এখানে রানীমহল সিনেমা হলে 8 সপ্তাহ চলছে, 8 সপ্তাহেই আমি এখানে গিয়ে বসে থাকতাম, দেখতাম যে মুন্সিবাড়ির লোকজন, বৃদ্ধ লোকজন মুন্সিবাড়ির হাতে ধরে নিয়ে যেতেছে, যারা কোনোদিন ছবি দেখতে যায় না, ছবির কথা শুনলে জ্ঞান জ্ঞান করে উঠে। মা, বৃদ্ধ মাকে নিয়ে আসতেছে 2 জন ধইরা, মাকে ভিতরে বসায় দিয়ে আসা অন্য বন্টনদের সাথে, সে দেখে ফেলছে আগে, সে আবার বাইরে এসে আমার সাথে গল্প করতেছে। আমি কিন্তু বলতেছি না যে আমি এই ছবির আর্ট ডিরেক্টর, আমি জানতে চাইতেছি অডিয়েন্স কি বলে, অডিয়েন্সের অবস্থাটা কি। এই 8 সপ্তাহের 8 সপ্তাহেই ফুল, একদম হাউসফুল। তো এই যে ব্যাপক সাড়া ফেলানো, এখন যদি গিয়াসউদ্দিন সেলিম মনে করে যে আমার মন পুরাই চূড়ান্ত হয়ে গেছে ওয়ার্ল্ডে, বুঝছেন না, তো এরপরে যে আবার কাজগুলি সে করতেছে, কেন করতেছে, তার ভিতরে ওরকমই একটা ফিলিংস তৈরি হয়েছে যে না, যা করছি এটা সে আরো বেটার করতে হবে, আমার আর এটা আর ভালো লাগতেছে না মনপুরা, বুঝছেন না। তো মনপুরের যেমন পক্ষে কথা আছে, মনপুরের পরে আমি হারানো সুর বানাইতে গিয়া সেই আপনার এক ইয়েতে ঋষিপাড়া বলে, ওই যে চামড়ার কাজ যারা করে, ঋষিপাড়ার এক মহিলা যেভাবে বদনাম করলো, বুঝছেন, আমাদের এই জায়গা হয় নাই, ওই জায়গা হয় নাই, এইটা হয় নাই, সেটা হয় নাই। তো এই যে নেগেটিভ পজিটিভ 2টা কথাই আছে। তো ওই যে কথাগুলা, ওই কথাগুলা অনুপ্রেরণা। আমি পরবর্তী যে কাজগুলা করছি বিবিসিতে সেলিম ভাইয়ের সাথে, আবার সেলিম ভাইয়ের সাথে কিছু ফিল্মও করছি পরবর্তীতে মনপুরের পরে, তো ওইখানে গিয়ে আমরা ওগুলো চেষ্টা করছি যে শুধরে আরো ভালো করা যায় কিনা। তো এই যে চেষ্টা, এবং আমি খালি এইদিকে ধরেন এই ঢাকায় খালি আমি শুনছি মনপুরে, ওইখানে গিয়ে দেখলাম যে
এক মহিলা ধরাই দিতেছে, এইটা বলতেছে, ওইটা বলতেছে, এইটা হয় নাই, ওইটা হয় নাই। ঋষিপাড়ার এক মেয়ে, বুঝছেন না? তো এই যে ধরেন ভালো না লাগাটাই হইল বেটার জিনিস। এবং মানুষ কিছু বলবে, সমালোচনা করবে, আপনাকে বলবে যে হয় নাই, সে তারপরেই আবার আপনার হবে, তারপরেই আপনার চলার গতিটা থাকবে, আর নয়তো গতি থাকবে না। এটা হলো শিল্পীর এই ফিলিংসটা হলো সবচেয়ে বড় ফিলিংস, যে আমি মনে হয় আজকে কিছু পারি না, এই পর্যন্ত কিছুই পারি নাই, আমার আবার করতে হবে। সেটা গানের বেলায়ও, নাচের বেলায়ও, সব একদম শিল্পের যত সাবজেক্ট আছে, নাচ, গান, অভিনয়, সাহিত্য, এক কথা সব। কবিতা, আমি যে এখন কবিতা লিখি, কবিতাগুলা কি হইতেছে আমার এত জানা দরকার নাই। অনেক নিয়ম কানুন আছে, নিয়মের শখের মধ্যে পড়তেছে, আবার পড়তেছে না। এখন যদি আপনি ক্রিয়েশন ধরেন, ক্রিয়েশন তো নিয়মের সমস্ত শখ ভাইঙ্গান ক্রিয়েশন হয়। যত নিয়ম আছে পৃথিবীর, সমস্ত নিয়ম আমরা জানলেন, পড়লেন, শিক্ষিত হইলেন, তারপর নতুন আবার ক্রিয়েশন করলেন, নতুন আরেকটা স্টাইল, কবিতারই আরেকটা স্টাইল। তা আমাদের ছবি আঁকার বেলায় কি? ছবি আঁকা পৃথিবীতে যত কাজ হয়েছে, যত শিল্পী আইকে গেছে, একেবারে বিভিন্ন আমাদের ধরেন এই যে পাল বংশ, বললাম আমি, ইসলামিক শিল্পকলা যা যা হয়েছে, এবং 1800 শতাব্দীতে যা যা হয়েছে, বিভিন্ন ইজমগুলো যা হয়েছে, এটা থেকে বের হয়ে যাইতে হবে আপনার। এটা থেকে বের হয়ে যদি আপনি প্লেট তৈরি করতে পারেন, তাহলে আপনি শিল্পী। এবং সেই প্লেটের বেলায়ও যখন আপনি ক্রিয়েশন করবেন, ক্রিয়েশনটা মানে নতুন, সেখানে কোনো শখের মধ্যে পড়বে না। শখ থেকে বের হয়ে আপনার বৃত্ত ভাঙা, বলে না, শুনছেন বৃত্ত ভাঙা কথাটা? সেই বৃত্তটা ভাঙা আপনার নতুনে যাইতে হবে। তাহলে এত ভুল ধরাধরি, এত কিছু ধরুক, মানুষ ভুল ধরতে ধরবেই, এবং ভুল ধরার পরেই যে আবার বৃত্ত ভাঙা আবার নতুন হবে। তো এই যে নতুনের বিষয়টা একটা প্যাশন, এটা শিল্পীদের খুব বেশি থাকে, অডিয়েন্সের চাইতে শিল্পীদের বেশি থাকে। অডিয়েন্স তো ধরেন জানা অডিয়েন্স আছে, যারা আমরা বলি আর্ট ক্রিয়েটর যারা, ওরা কিন্তু অনেক পড়াশোনা করে। অক্সফোর্ডের একজন আর্ট ক্রিয়েটর, তো সে আমাদের চেয়ে কি কম জানা? হইতে পারে আমরা ইন্ডিয়ান ব্লকে কেউ জানা, বা আমাদেরও কেউ হয়তো জানা, কিন্তু যদি অক্সফোর্ডের নাম আসে, হার্ভার্ডের নাম আসে, কারণ ওরা গবেষণা কাজে প্রতি বছর 1-2তে থাকতেছে, আমরা তো পারতেছি না, আমাদের 50-এর পরে চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি যেখানে পড়ে আসছি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থাকে 8 থেকে 5-এর মধ্যে, তাহলে ওদেরকে ভালো বলতে হবে না? আমাদের ওদের গবেষকদের ভালো বলতে হবে না? এখন আমি তো এখানে পড়ে আসছি, ওইখানে আমি অনেক বড় বড় গবেষকদের সাথে মিশছি, পড়ছি, ওনাদের বুদ্ধি পাইছি, পরামর্শ পাইছি, কাজ করছি, ডিস্টিংশন পাই আসছি। তাহলে আমাকে আপনি ধরবেন না? আমাকে ফেলে দিয়ে লাভ কি? ফেলে দিলে তো আপনার জাতির ক্ষতি। আমার ওইখানে আমার রবার্ট বয়েন বলছিল যে চলে যাও দেশে, এই দেশে থাইকো না, তাহলে তুমি দেশের একজন বেইমান। একেবারেই ভাবি আমাদের গুরুরা যেরকম বলে এরকম, যে তুমি দেশ ছেড়ে চলে যেতেছ, দেশে আর আসবে না, দেশের জন্য কাজ করবে না, তুমি বেইমান। এইভাবেই আমার গুরু বলছে, তুমি দেশে চলে যাও, দেশের জন্য গিয়ে কাজ করো, দেশকে উন্নতি করো, তাহলে তুমি গেইনার শিল্পী হিসেবে। তুমি এখানে থেকে গেলা, একটু উন্নত জীবনযাত্রা আমাদের এখানে, তো চাকরি করলে কিছু টাকা বেশি পাওয়া যায়, এইভাবে বলে দিচ্ছে তুমি দেশে চলে যাও। আমি সেটাই চাই, এবং আমি আমার গুরুর কথা রাখছি, আমি দেশে চলে এসে পড়ছি, এবং এখনো দেশের জন্য কাজ করতেছি। আমি ধরেন এই যে গার্মেন্টস সেক্টরে আমি বিজিএমির কাজ করছি 8 বছর পার্ট টাইম, চারুকলায় পইরা গিয়া রাতের বেলায় কাজ করতাম ওইখানে। এই বিজিএমই গার্মেন্টস সেক্টর উন্নতির সাথেও আমি জড়িত। ওইখানে ওদের মেলা, ওদের যা কর্মকাণ্ড হইতো, ওদের যত ব্রুশিয়ার, এটা সেটা, যত আর্টের কাজ, সমস্ত কাজের সাথে আমি জড়িত। ওইখানে আমরা 2 জন আর্টিস্ট ছিলাম, আরেকজন ছিল, 4 জন। এই 4 জন এই যে ধরেন এই গার্মেন্টস সেক্টরের উন্নতির সাথে জড়িত। তাহলে রাষ্ট্রের কাজ করছি না, আমি দেশের উন্নতির জন্য কাজ করছি, সেটা অস্ট্রেলিয়া যাওয়ার আগে। তো এইভাবে আমি ধরেন স্কোয়ারের কাজ করছি, শিবা গেগির কাজ করছি, তারপর এরকম হাতে গোনা অনেক বড় বড় কোম্পানির এই দেশে কাজ করছি, নাম বললাম ঔষধ কোম্পানি। তাহলে এই ঔষধ কোম্পানি, এই যে ঔষধের ডেভেলপ, এগুলার সাথে এগুলার এই যে মেলাগুলা হইতো, ওইখানে ডিসপ্লেতে দেওয়া, তো দেশের জন্য কাজ। এইভাবে যতগুলো কোম্পানি, বড় বড় কোম্পানির কাজ করছি, সব জায়গায় দেশের
উন্নতির জন্য কাজ হয়েছে আমার হাতে, বুঝছেন না? সাব গেমসে কাজ করছি, সেখানে আপনার বড় বড় পোর্ট্রেট, সেখানে ড্রয়িং আমাকে দিছে, আমি মিলানোর জন্য ওইখানে আমি কাজ করছি। তো এই যে ধরেন কাজ দেশের জন্য করা, আমি আগেও করছি, বুঝছেন না? এই 21শে ফেব্রুয়ারির কাজ আমি নিজে দুইবার পাইছি, একদম পুরো ঢাকা ডিসপ্লে আমার নিজে দিয়ে গেছে, কে যেন কাজে না করছি দেশের জন্য। তারপর 21শে ফেব্রুয়ারির আলপনা, ঢাকায় জড়িত একেবারে ছোটবেলা থেকে, যখন নারায়ণগঞ্জে গেছি, নারায়ণগঞ্জেরটার সাথে জড়িত একেবারে ওই 14 বছর পুরাটাই। ওইখানে খাইটা আইসা আবার এখানে এসে দেখতাম, ওইখান থেকে আইসা আবার এখানে এসে দেখতাম। তো এই যে ধরেন কাজ, রাষ্ট্রের কাজ করছি, তো সেটা আমার মনে হয়েছে, স্যার যখন বলছে চলে যাও, আমি দেশে চলে আসছি। এই দেশে আইসা এই যে নারায়ণগঞ্জ চারুকলায় 14 বছর পড়াইলাম, এই যে শিশু ও নারী উন্নয়নের উপরে এই যে মনপুরা ছবি বানাইলাম, আর্ট ডিরেকশন আমার। তারপর শিশু ও নারী উন্নয়নের উপরে বিবিসির কাজ, 45 পর্ব নাটক 3 বছরে করছি টানা, দেশের জন্য কাজ, সারা ওয়ার্ল্ডের জন্য কাজ, নারী উন্নয়নের উপরে। এই যে ধরেন এই কাজগুলো আমার ওই দেশে থাকলে হইতো না। ওই দেশে তাহলে কার জন্য করতাম? আমি তো এখানে এই দেশে আমার দেশের জন্য করতেছি। তো এই যে তারা ওইখানে নতুন দেওয়ার আছে। তারপর পেন্টিং করি, পেন্টিং এ তো এরকমই একেবারে কমার্শিয়াল কাজ বলেন, যেই বলে আর্টের যত লাইন আছে সব জায়গায় আপনার। আজকে যেই ধরেন ডিজাইনটা করলো আমার ছাত্ররা, ধরেন ইন্টেরিয়র এক্সটেরিয়র আমি শিখেছি এখানে, আজকে যে ইন্টেরিয়রগুলো জমা দিল, পরের ক্লাসে পরের ইয়ারের বা ওদেরই আরেকটা ক্লাস যখন নিব, তখন ওদের কাজই আরো আপগ্রেড হয়ে যায়। এবং দেখছি যে ওদের আমি এরকম নিছি, এমন ভাবে জিজ্ঞেস করছি যে আগের কাজটা কি মনে করতেছি, স্যার এটা ভালো হয়েছে স্যার, ওই যে এটা ভালো হয়েছে কেন, ওই যে ওই শিল্পীর ভিতরে তার না, এগুলো প্রথম অবস্থায় আমরা ধরাই দিই না, তাইলে একটু এলোমেলো হইব। আপগ্রেড কথাগুলো ধরাই দিলে এলোমেলো হয়। তো এই যে ভালো হইলো কেন, একটা ক্লাসের পর একটা ক্লাস ভালো হইলো কেন, সেই তাগিদ থেকেই যে আমার আরো ভালো করতে হবে, এবং যেটা করছি যা করছি এটা ভালো হয় নাই। তো এটা ধরেই যারা ক্রিয়েটিভ লোক বা শিল্পী তাদের আগায় যেতে হয়। কথা অনেক বললাম, এখান থেকে চিজটা নিয়ে নেবেন আপনারা, আশা করি। যারা ছোট শিল্পী একটু বুঝতে চেষ্টা করবেন, আর যারা হয়ে গেছেন, আমি যাদেরকে পড়ায় দিয়েছি তাদের এরকম কথা আমার বলা আছে, তারা জানে। যার জন্য দেখবেন এই ফিল্মের লাইনও আমার নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা ভরা, এখন সব আর্ট ডিরেক্টর। তো এই যে ধরেন কি হয়েছে, আমি একটা সময় দেখছি যে এই জায়গাটা খালি পড়ে আছে। আমাদের গুরু স্যাররা নাকি একসময় গেছিল এফডিসি বেস, ওইখানে কাজ করতে গেলে নানান কারণে মিসবিহেভ, এরকম নানান কারণে তারা ফিরে আসছে। তো ফিরে আসার পরে ওই জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গায় আর্ট ডিরেকশনে কেউ যাইতো না। ওইখানে ওই যে নোয়াখালী অঞ্চল থেকে মিস্ত্রিদের ডেকে নিয়ে আসা, কারণ প্রডিউসার হলো নোয়াখালী অঞ্চলের, বরিশালের বেশি, তো ওদের দখলে এফডিসি এখনো। তো ওদের ওইখান থেকে মিস্ত্রি ডাইকা বাড়ি থেকে নিয়ে আসা, বাই ব্রাদার, ওদের বলে আর্ট ডিরেক্টর, মিস্ত্রিকে বলে আর্ট ডিরেক্টর। আর আসল আর্ট ডিরেক্টর কারা? আমি যখন ঢুকলাম, এরপরে আরো এর আগেও দু একজনের নাম আছে যারা করতেছিল। তো এই ওনাদের পরে এই জায়গাটা আমি দেখছি যে মনে করছি যে আমি ফাঁকাই। তখন আমি ইচ্ছা করি আমার ছাত্রদেরকে আমি বিভিন্ন জায়গায় পুশ করছি, যে আমি যেহেতু নারায়ণগঞ্জে পড়াইতেছি, নারায়ণগঞ্জের ছেলে পেলে, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছেলে পেলে আর্ট ডিরেকশনে কাজ করবে, এখন করতেছে অনেকে। তো যাই হোক, একটু আবার বাড়তি কথা হয়ে গেল। তো ওই জায়গায়ও আপনার ক্রিয়েটিভ বিষয় আছে, ওই জায়গায় আপনার প্রতিদিন একই কাজ কেউ নিবে না। এবং এই যে মনের শিল্পীর, যে শিল্পীর মনে বেশি যন্ত্রণা আছে নতুন করার, তার দিয়েই নতুন হবে, ক্রিয়েশন হবে এবং ক্রিয়েটিভ সে হবে। এবং সারা ওয়ার্ল্ডেই ধরেন একটা জ্যাম লেগে আছে, পেন্টিং এর বিষয়টা একটা জ্যাম লেগে আছে। ওই পুরানো প্লেটেই কাজ হচ্ছে সব, দেখবেন সব পুরানো প্লেট, মুইসা মুইসা একটু দেখা যায় না, সব পুরানো প্লেট। নতুন কিভাবে করবেন আপনারা চিন্তা করেন, আমি একটু ধরাই দিতেছি, চেষ্টা করেন, তারপর নতুন নিয়ে আসেন। ধন্যবাদ সকলকে, আবার কথা বলবো সময় হলে।